কাহিনীর শুরুতে জার্মানির একটা ছোট্ট শহরকে দেখানো হয়, যেখানে সাধারণ মানুষেরা একটা অজানা ভাইরাসের শিকার হয়ে নিজের জীবনকে হারিয়ে ফেলছিল। যার থেকে রক্ষা পেতে একটা সায়েন্টিস্ট একটা ভ্যাকসিন তৈরি করে, কিন্তু যখন ওই ভ্যাকসিনটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে তখন সবাই জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। যার কারণে এখন এই শহরে থাকা এবং কবরস্থানের মধ্যে বসবাস করা দুটোই এক মনে হচ্ছিল মানুষের কাছে। যার থেকে রক্ষা পেতে 513 জন মানুষ চলে যায় সমুদ্রের মাঝখানে একটা ছোট্ট আইল্যান্ডে, যার নাম ছিল হেলগোল্যান্ড। কিন্তু তারা কি জানতো যে যে জীবনের আশায় তারা এই আইল্যান্ডে এসেছিল, একদিন তাদেরকেই এই আইল্যান্ডে বেঁচে থাকার জন্য এক এক মুহূর্ত নিজেকে বিলিয়ে দিতে হবে। এই মুভির টুইস্ট এবং এন্ডিং আপনার মাথার চুল পর্যন্ত ছিঁড়ে দিতে বাধ্য করে দেবে। আজকে আমরা কথা বলবো একটা এমনই থ্রিলিং সার্ভাইভাল মুভি নিয়ে, যার নাম হেলগোল্যান্ড। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন হন সো প্লিজ সাবস্ক্রাইব করে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন। গল্পের শুরুতে জার্মানির একটা ছোট্ট দ্বীপ হেলগোল্যান্ড আইল্যান্ডকে দেখানো হয়, যেখানে সাধারণ মানুষেরা অর্থাৎ 513 জন মানুষ খেতিবাড়ি করে নিজের জীবনটা কাটাতে লাগে এবং তারা নিজেদের মধ্যে একটা বিশাল বড় সংগঠনও বানিয়ে ফেলেছিল। কিন্তু এখানে বেঁচে থাকার জন্য খাদ্য খাবার খুবই কম ছিল, যার কারণে 513 জন থেকে যদি একজনও মানুষ বাই চান্স বেড়ে যায় তাহলে এদের এখানে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। যার থেকে বাঁচতে এখানে তারা একটা কাউন্সিলও বসিয়ে ফেলে, যাতে করে যেন এই আইল্যান্ডে পপুলেশন কন্ট্রোলের মধ্যে থাকে। এরপরেই আমরা দেখতে পাই যে একটা বোর্ডের উপরে সকল মানুষের নাম লেখা ছিল এবং তাদের পাশে কিছু কিছু পয়েন্ট দেওয়া ছিল, এবং এই পয়েন্টগুলো তাদেরকে তখন দেওয়া হয় যখন তারা কোনো ভালো কাজ করবে। কিন্তু অপরদিকে যদি কোনো মানুষ খারাপ কাজ করে তাহলে তার নাম চলে যাবে সবার নিচেই। এবং এটা সিদ্ধান্ত করার জন্য সবচেয়ে বড় কমিটির মেম্বার থাকে, যার নাম ছিল বিয়াট্রেস। এবং এখান থেকে সিনটা কাট হয়ে 15 বছর পর দেখানো হয়, যেখানে এমিলি নামে একটা মেয়ে নিজের বাচ্চাকে জন্ম দিচ্ছিল। যার কারণে সকল শহরবাসীরা এখানে উপস্থিত ছিল, কেননা নিয়ম অনুযায়ী এখন কোনো না কোনো মানুষকে নিজের জীবনকে ত্যাগ করতে হবে। সেজন্য এখন এই এমিলির পিতা নিজের জীবনটাকেই কুরবান করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সেই এমিলির আর একটা বাচ্চা জন্মগ্রহণ করে, যার কারণে এখন এই কমিটি মেম্বাররা একটা কাউন্সিল বসায়। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে এই কাউন্সিল একটা সিদ্ধান্তই পৌঁছায় যে এখন ভোটিং হবে, যার কারণে এখন যার নাম নিচেই থাকবে তাকেই নিজের জীবনটাকে কুরবান করে দিতে হবে। এরপরে সিনটা শিফট হয় এবং ক্রিস্টিয়ান এবং হেনরিক নামে দুটো ছেলেকে দেখানো হয়, যারা কিনা বসে বসে এখন নিজেদের র্যাঙ্ক দেখছিল। এবং এর মধ্যে এই ক্রিস্টিয়ান নিজের নামটা 511 নম্বরে দেখতে পায়, অর্থাৎ দুজনের আগে, যা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। আর হেনরিকের সাথে বলে যে যদি আমাকে মরার জন্য আবেদন করা হয় তাহলে আমি আমার নিজের জীবন কখনোই কুরবান করব না। কিন্তু হেনরিক তাকে বোঝায় যে দেখ ভাই, কখনোই যেন এরম কাজ করিস না, কেননা আগে যখন তোর মতোই একটা মানুষ এরম কাজ করেছিল তখন জোর জবরদস্তি তাকে সমুদ্রের মাঝখানে বন্দি করে ডুবিয়ে ডুবিয়ে মারা হয়েছিল। এরপরে সিনটা শিফট হয়ে যায় এলিসিয়া নামে একটা বুজুর্গ মহিলার উপরে, যে কিনা এখন খুবই বুড়ি হয়ে গিয়েছিল, যার কারণে সকল মানুষেরা তাকে এখন খুবই অপ্রয়োজনীয় মনে করতে থাকে। ওখানেই যে 513 নম্বর র্যাঙ্কে ছিল তার নাম ছিল এটিএন, যে কিনা একটা খুবই ভালো কাজ করত, কিন্তু সাধারণ মানুষেরা তাকে দোষী সাব্যস্ত করে দেয়, কেননা সে একসময় একটা ল্যাব থেকে ওষুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। এরপরে সিনটা শিফট হয়ে যায় মারেক এবং লাইনেস নামে দুটো সায়েন্টিস্টের উপরে। আসলে এরা দুজনা ওই একই ভ্যাকসিন তৈরি করছিল, যার কারণে সকল মানুষেরা মারা যাচ্ছিল। অন্যদিকে আমরা জুরিড নামে একটা মহিলাকে দেখতে পাই, যে কিনা এখন মারেককে নিয়ে সারা শহরের কাছে ওষুধ দিতে যাচ্ছিল। এবং যখন তারা এই এটিএন এর বাড়িতে পৌঁছায় তখন এটিএন এর বউ এই জুরিদের উপরে খুবই রাগ করে এবং তাকে বলে যে তোমার জন্যই আমার এই স্বামীটা এখন লাস্ট নাম্বারে পড়ে আছে, যার কারণে এখন সেই মরে যাবে এবং তার ফলে আমাদেরকে খাদ্য খাবারও সবচেয়ে কম দেওয়া হয়। যার উত্তরে এই জুরির তাকে বলে যে এমন কোনো ব্যাপার না, তোমার স্বামী ওষুধ চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, যার কারণেই আজকে তার এই অবস্থাটা হচ্ছে। কিন্তু লিসা তাকে বলে যে আমার স্বামী আমার কষ্টের জন্য ওই ওষুধগুলো চুরি করতে গিয়েছিল। এরপরে সিনটা শিফট হয়ে যায় ওই এমিলির উপরে, যে কিনা ঘরে ঘুমোচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেই এলিসা নামে বুজুর্গ মহিলাটা তার সেই বাচ্চাটাকে সেখান থেকে নিয়ে চলে যেতে লেগে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এমিলির চোখটা খুলে যায় এবং সে সঙ্গে সঙ্গে ওই বুড়ির কাছ থেকে নিজের বাচ্চাটাকে কেড়ে নেয়, কেননা সে মনে করতে থাকে যে এই বাচ্চাটাকে সে হয়তো মেরে দিতে যাচ্ছে, কেননা তার জন্য সারা শহরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। অন্যদিকে এই মারেক নিজের ল্যাব থেকেই নিজের ভ্যাকসিনটা চুরি করতেছিল, যার কারণে এখন এই জিউরিড এই কাজটা করতে তাকে দেখে ফেলে এবং এটা বলার জন্য সুপেরিয়র
ক্যারিয়ার বিয়েট্রেসের কাছে চলে যায় সোজা শপিং মলে। কিন্তু বিয়েট্রেস তার উত্তরে তাকে বলে যে তুমি এই কথাটা যেন খবরদার কাউকে বলবে না, কেননা এখন এই মারেকের মতন ইন্টেলিজেন্ট মানুষ আমাদের কাছে নেই। কিন্তু এই কথাটা মনে রাখবে যে আমি তাকে অবশ্যই এক না একদিন শাস্তি দেবো। এখন এই দুজনার কথা এই ক্রিস্টিয়ান এবং হেনরিকও পিছনে লুকিয়ে লুকিয়ে শুনতে পায়। কিন্তু তখনই সেখানে একটা বাচ্চা স্লিপ খেয়ে পড়ে যায় এবং যার কারণে তার সমস্ত খাবার সেখানেই ছড়িয়ে যায়, যেটা থেকে এখন এই হেনরিকের মাথায় একটা বুদ্ধি আসে। সে ওই ক্রিস্টিয়ানকে বলে যে দেখো, এটাই হলো আসল সময় যখন তোমার র্যাঙ্কটা বেরিয়ে যাবে, কেননা সকলে এখানে আছে এবং সবার সামনেই তুমি এখন ভালো কাজটা করো। যার কারণে এখন এই ক্রিস্টিয়ান ওই বাচ্চাটাকে নিজের খাবারটা দিয়ে দেয়। এখন এখানে ওই বিয়েট্রেস এই জিনিসটা করতেও তাকে দেখে ফেলে, যার কারণে তার নজরে তার সম্মান আরো বেড়ে যায়। ঠিক ওই মুহূর্তে এই হেনরিকের নজর এটিএনের উপরে পড়ে। হেনরিকে ব্যাপারটা খুব ভালোভাবে জানতো যে এই দুজনার খাদ্য খাবার খুবই কম দেওয়া হতো, যার কারণে এখন এই হেনরিক এই লিসার কাছে এসে তাকে বলে যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার নিজের খাবারটা দিয়ে দিতে পারি, কিন্তু তার বদলে তোমাকে আমার সঙ্গে এক রাত কাটাতে হবে। যার উত্তরে এই লিসা তাকে স্পষ্টভাবে মানা করে দেয়, কিন্তু এই ব্যাপারটা পিছনে দাঁড়িয়ে বিয়েট্রেস খুব ভালোভাবেই জানতে পারে। তারপরে এখন এই বিয়েট্রেস এই হেনরিকের উপরে খুবই রাগারাগি করতে থাকে, কেননা এই বিয়েট্রেস আর কেউ ছিল না, তার মাই ছিল। এরপরে এই সিনটা শিফট হয় একটা মানুষের উপরে, যাকে কিনা জবরদস্তি এই ল্যাবের মধ্যে ধরে নিয়ে এসে এক্সপেরিমেন্ট করার জন্য রাখা হয়েছিল। অন্যদিকে এই হেনরিক সোজা চলে যায় লিসার কাছে এবং তাকে গিয়ে নিজের একটু খাবার জাতীয় জিনিস তাকে দিয়ে দেয় এবং বদলে তার সঙ্গে আবার রাত কাটাতে বলে। কিন্তু এবারেও লিসা তাকে মানা করে দেয়, কিন্তু এবারে এই হেনরিক আর পেছনে হটে না, সে তার দিকে এগিয়ে যেতে লাগে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা সাইরেন বেজে ওঠে, যার কারণে এখন এই হেনরিককে সোজা দৌড়ে দৌড়ে চলে যেতে হয় নিজের আর্মির দিকে, কেননা সে একটা আর্মি অফিসার ছিল। যেখানে গিয়ে দেখা যায় যেখানে কিছু মানুষেরা বাইরে থেকে ঢোকার চেষ্টা করছিল, যার কারণে এখন এই সোলজারের নেতা মিয়া তাকে এই কাজটা করতে বাধা দেয়। কিন্তু তার সত্ত্বেও তারা এই কাজটা চালিয়ে যায়, যার কারণে এখন এই মিয়া তাদের উপরে শুট করে দেয়, যা দেখে বাকি মেম্বাররা সেখান থেকে ভয়তে পালিয়ে যেতে লাগে। কিন্তু এই হেনরিক তাদের 3-4 জনকেও গুলি করে মেরে দেয় শুধুমাত্র নিজের মজার জন্য। এরপরে এই ভোটিং এর দিন চলে আসে, যেখানে সাধারণ মানুষেরা এখন এটিএনকেই দোষী সাব্যস্ত করে, অর্থাৎ এখন তাকে নিজের জীবনটা দিতেই হবে। কিন্তু লিসা এই কাজটা একদমই চাইতো না, জানো তার স্বামী ছিল একটা খুবই সাধারণ এবং খুব বেকসুর মানুষ, যার কারণে এখন সে সবাইকে সত্য কথাটা বলে দেয় যে সে শুধু তার জন্যই ওষুধটা চুরি করতে গিয়েছিল। এবং সে তার সাথে সাথে সবাইকে আরো বলে যে এখন এই হেনরিক তার সঙ্গে খারাপ কাজ করতে গিয়েছিল, যার কারণে এখন সাধারণ মানুষেরা এই কথাটা শুনে বিয়েট্রেসের উপরে গরম খেয়ে যায় এবং সকল সাধারণ মানুষের চাপে এখন এই বিয়েট্রেস নিজের ছেলেকেই দোষী সাব্যস্ত করতে বাধ্য করে দেয়, যার কারণে এখন এই হেনরিককেই এই দেশ ছেড়ে পালাতে হবে, আর না হয় তাকে মরে যেতে হবে। এরপরে সিনটা শিফট হয় ওই ল্যাবে রাখা মানুষটার উপরে, যেখানে দেখানো হয় যে এখন এই মানুষটা মারা গিয়েছে অতিরিক্ত এক্সপেরিমেন্টের জন্য। সেজন্য এখন এই মারেক লুকিয়ে লুকিয়ে তার বডিটা আগুনে জ্বলিয়ে দেয়, যার পরে এখন সে হতাশ হয়ে নিজের ঘরে ফেরে। কিন্তু তার ছেলে লাইনাস তাকে বলে যে আমি এখন এই মিয়া ওকে নিয়ে এই দেশ ছেড়ে বাইরের মেন আইল্যান্ডে যেতে চাই। কিন্তু এই কথাটা শুনে মারেকের গলা শুকিয়ে যায় এবং সেই কাজটা করতে তার ছেলেকে মানা করে। কিন্তু তার ছেলে তার একটা কথাও শোনে না এবং পরের দিন স্যুট বুট পরে বেরিয়ে পড়ে বাইরের দুনিয়ার দিকে। আসলে এই সকল মানুষেরা ওই হেনরিককে সাজা দেওয়ার জন্য বাইরের মেনল্যান্ডে ছাড়তে যাচ্ছিল, কিন্তু যখন সেখানে তারা পৌঁছায় তখন একটা সোলজার এই হেনরিককে আপনিতেই এখান থেকে লেবে যেতে বলে। কিন্তু হেনরিক তাদের কথা শোনে না, যার কারণে এখন একটা সোলজার বাইরে এসে তাকে হদ্দমরা মারতে থাকে, কেননা এখানে জানা যায় যে এই হেনরিক তার বোনের সাথেও খারাপ কাজ করেছিল। এখন এই মারকে হেনরিক ভয়তে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওই হেলগোল্যান্ডে দেখানো হয় যেখানে বিয়েট্রেস নিজের একটা ওয়াটার সাপ্লাইয়ের ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কেননা পানির মিটারটা এখন খারাপ হয়ে যায়। এই বিয়েট্রেস যখন ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছিল তখন তার নজর হঠাৎ করে একটা রেডিওর উপরে পড়ে যায়, যা দেখে সে খুবই হতাশ হয়ে যায়, কেননা এই আইল্যান্ডের মধ্যে রেডিও রাখা খুব কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এরপরে ওই ইঞ্জিনিয়ারটা ওই পানির মিটারটা যখন ঠিক করে দেয় তখন সে বিয়েট্রেসকে বলে যে আমি আমার বউকে এই আইল্যান্ডে নিয়ে আসতে চাই, কিন্তু এই ব্যাপারে বিয়েট্রেস তাকে স্পষ্টভাবে মানা করে দেয়। এরপরে ওই সোলজারগুলোকে দেখানো হয় যারা কিনা এখন পুরো মেনল্যান্ডকে ঘুরতে যায়, কিন্তু অন্যদিকে লাইনাসকে এই বোর্ডের পাশেই থাকতে বলে। অন্যদিকে ওই লাইনাস যে কিনা ওই বোর্ডের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু অনেকক্ষণ ধরে ওই সোলজাররা যখন আসে না তখন সে একটু ঘোরাফেরা করার জন্য এই মেনল্যান্ডকে একটু এক্সপ্লোর করতে চায়। ঠিক সেই মুহূর্তে তার নজর চলে যায় একটা মুজিক নামে ছেলের উপরে, যেই ছেলেটা তাকে নিজের কাছে একটা ভ্যাকসিন দেখিয়ে তাকে বলে যে আমার কাছে এমন অনেকগুলো ভ্যাকসিন আছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ওই সব কিছু দিয়ে দিতে পারি, কিন্তু তার বদলে তোমাকে আমায় তোমাদের হেলগোল্যান্ড আইল্যান্ডে নিয়ে যেতে হবে। কিন্তু লাইনাস এই বিষয়ে রাজি হয় না, যার কারণে
কারণে সে ভয়তে সেখান থেকে পালিয়ে যেতে লাগে। অন্যদিকে যখন ওই সোলজারগুলো বোটের দিকে আসতে যায় ঠিক সেই মুহূর্তে একটা সোলজারের উপরে একটা জম্বি হামলা করে দেয়, কিন্তু অন্য সোলজাররাও তাকে সঠিকভাবে মেরে দেয় এবং যেমন করেই হোক তারা ওই বোটের মাঝখানে চলে যায়। কিন্তু যখন তারা ওই বোটের কাছে পৌঁছায় তারা লাইনাসকে দেখতে পায় না, কিন্তু তারা যখন তাকে খুঁজবে ঠিক সেই মুহূর্তেই বাকি সিটিজেনগুলোও সেখানে চলে আসে তাদের সঙ্গে। ক্যাপ্টেন এই জিনিসটা থেকে ভয়তে সেখান থেকে লাইনাসকে না নিয়েই চলে যেতে লেগে যায়, কিন্তু বোর্ডের আওয়াজ শুনে অন্যদিকে লাইনাস দৌড়ে দৌড়ে বোর্ডের দিকে এগোতে লাগে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই সে একটা জাম্প মেরে সোজা বোর্ডের উপরে গিয়ে পড়ে এবং তার পিছন পিছন মজিকও ওই বোর্ডের উপরে চলে আসে, কিন্তু সোলজারগুলো তাকেও শুট করে দেয়। এবং এদিকে যখন সোলজারগুলো লাইনাসের স্যুটের উপরে নজর দেয় তারা দেখতে পায় যে তার স্যুটটা ফেটে গেছে, যার কারণে তাদের একটু তার উপরে সন্দেহ হয় যে সে কি ইনফেক্টেড হয়ে যায়নি তো। সেজন্য তারা ভয়েতে তাকে একটা ইনজেকশন দিয়ে সেখানেই অজ্ঞান করে দেয়। এবং এরপরে যখন তারা আইল্যান্ডে আবার ফিরে আসে তারা সঙ্গে সঙ্গে লাইনাসকে কোয়ারেন্টাইন করে দেয়, যার পরে এখন এই মারেক তার ছেলে লাইনাসের সঙ্গে দেখা করতে চলে আসে। এখন লাইনাস তাকে সেই ওষুধটাও দিয়ে দেয় যেটা কিনা সে মজিক তাকে দিয়েছিল, যার পরে মারেক সঙ্গে সঙ্গে ওই ওষুধটা টেস্ট করতে চলে যায়। যেখানে গিয়ে সে দেখতে পায় যে এই ভ্যাকসিনটাই হলো আসল ভ্যাকসিন, যার পরে এখন সে সোজা চলে যায় ভিয়েট্রাসের কাছে, যেখানে গিয়ে সে তার সোলজারগুলোকে আবার ওই মেনল্যান্ডের ওই শিপের মধ্যে যেতে বলে, যাতে করে যেন তারা যত বেশি থেকে বেশি সম্ভব ওই ভ্যাকসিনগুলো এই আইল্যান্ডে যেন নিয়ে আসতে পারে। কিন্তু ভিয়েট্রাস এখানে স্পষ্ট রূপে মানা করে দেয়, কেননা আগের ট্রিপে তার অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা মেনল্যান্ডে ওই আল নামে গ্যাংস্টারকে দেখতে পাই, যে কিনা এখন নদীর ধারে মজিকের দেহটা পড়ে থাকতে থাকে এবং ওই মজিকের হাতে একটা ভ্যাকসিনের ওষুধও তারা দেখতে পায়, যা দেখে এখন সে তার গ্যাংকে বলে যে তোমরা যত বেশি থেকে বেশি সম্ভব এই ওষুধগুলো খুঁজতে লেগে যাও। অন্যদিকে আমরা হেনরিককে দেখতে পাই, যে কিনা এই মেনল্যান্ডে খুব খারাপভাবে কুকুরের মতন ঘোরাফেরা করছিল। ঠিক তখনই সে ঘুরতে ঘুরতে ওয়েলমা নামে একটা মহিলাকে সে দেখতে পায়, যে মহিলাটি মানুষকে কিছু না কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করত। এই হেনরিকের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে, সে সঙ্গে সঙ্গে ওয়েলমার কাছে গিয়ে তার সঙ্গে ফ্লার্ট করতে লেগে যায় এবং তাকে সে এতটাই ইমপ্রেস করে দেয় যে সেই ওয়েলমা তাকে এখন নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। এবং তারপরে সে হেনরিককে একটা থিয়েটারে নিয়ে যায়, যেটা কিনা তারই নিজস্ব বাড়ি ছিল। এখন সে তার সঙ্গে অনেক গল্প করতে থাকে, কিন্তু গল্পের মাঝখানেই সে বারবার আলের নাম নিচ্ছিল। এখন এই হেনরিক যখন আলের সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে ওয়েলমা তাকে কিছুই বলতে চায় না। এরপরে যখনই রাত হয় তখন ওই ওয়েলমাকে এই হেনরিক মেরে দিয়ে সেখান থেকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে ফুর হয়ে যায়। এরপরে সিনটা শিফট হয়ে যায় বিয়েট্রেসের উপরে, যেখানে সে লিসার সঙ্গে দেখা করতে যায়। যেখানে গিয়ে সে লিসাকে বলে যে তুমি যদি আমাকে এই শহরের সমস্ত অজানা তথ্য এনে আমার হাতে তুলে দাও তাহলে আমি তোমাকে একটা জব দেবো এবং তার বদলে তোমার স্বামীকেও আমি মাফ করে দেবো। যা শুনে এই লিসা এই জবটার জন্য একদম হ্যাঁ করে দেয়। আসলে এটা বিয়েট্রেসের একটা প্ল্যান ছিল। এরপরে মারেকের ল্যাবে দেখানো হয় যেখানে জিউরি দেখুন লাইনাসের জায়গায় কাজ করছিল, কিন্তু যখনই সে ওই আলের দ্বারাই পাঠানো দুটো বক্সটাকে ওপেন করে সে দেখতে পায় যে তার মধ্যে দুটো মানুষ আছে যাদের কিনা এখন এই মারেক এক্সপেরিমেন্ট করবে। কিন্তু মারেক তাদের উপরে এক্সপেরিমেন্ট করার আগেই সেখানে একটা সোলজারের মৃত্যু হয়ে যায়। যখন তার উপরে একটু রিসার্চ করা হয় সে দেখতে পায় যে তার শরীরের মধ্যে লাল লাল দাগ হয়ে গিয়েছিল, অর্থাৎ সে এখন ইনফেক্টেড হয়ে যায় এবং এই লাল দাগটা ওই একইভাবে লাইনাসের উপরেও দেখা দিচ্ছিল, অর্থাৎ সেও এখন ইনফেক্টেড হয়ে গিয়েছিল, কিন্তু সে এই ব্যাপারে কাউকেও বলে না। এরপরে একটা কাউন্সিলের মিটিং দেখানো হয় যেখানে এখন বিয়েট্রেসকে দেখতে পায়, যেখানে এই বিয়েট্রেস এই সোলজারের মৃত্যুর জন্য এখন মিয়াকে দোষী সাব্যস্ত করে এবং সে তাকে বলে যে তুমি তোমার গ্যাংকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারোনি, যার ফলে এখন এই বিয়েট্রেস তার খাতা থেকে 100টা পয়েন্ট কেটে নেয় এবং শাস্তি স্বরূপ তাকে জেলের মধ্যে কাজ করার জন্য বন্দী বানিয়ে দেয়। এই কাউন্সিলের মিটিং এর মধ্যে ফিওনা নামে একটা মেয়েরকে দেখানো হয় যে কিনা খুব জোরে জোরে কাশছিল, যার ফলে এখন সমস্ত শহরবাসীরা তাকে দেখে ভয়তে পালায়, কেননা তারা মনে করে যে সেও হয়তো এখন ইনফেক্টেড হয়ে গিয়েছে। আসলে সে খুব ইল্লিগাল ভাবে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, কেননা তার এখনো বিয়ে হয়নি। যার ফলে এখন এই ফিওনা সোজা নিজের বয়ফ্রেন্ড টমের কাছে চলে যায়, যেখানে সেই টম তাকে বলে যে তোমার বাচ্চা আর তোমাকে আমি অবশ্যই খুব ভালোভাবে ধ্যান রাখবো। অন্যদিকে আমরা ওই ল্যাবের সিন দেখতে পাই যেখানে ওই দুটো পেশেন্টের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গিয়েছিল এক্সপেরিমেন্টের কারণে, যা দেখে এখন মারেক জিউরিটকে বলে যে আমাদেরকে খুব তাড়াতাড়ি এখন একটা ভ্যাকসিন তৈরি করতেই হবে, কেননা আমাদের কাছে আর বেশি টাইম বাকি নেই। অন্যদিকে আমরা মেনল্যান্ডে আলকে দেখতে পাই যে কিনা এখন ওই মজিনের ঘরবারের মধ্যে চলে যায়, যেখানে গিয়ে সে ওই জাহাজের সমস্ত ছেলে মেয়েদেরকে বলে যে এখন এই মজিনকে ওই আইল্যান্ডের লোকেরা মেরেছে, তোমরা যদি আমাকে ওই ভ্যাকসিনের ব্যাপারে সবকিছু বলে দাও তাহলে আমি তোমাদের সবাইকে বেঁচে থাকার জন্য সহায়তা করব। যে কথা শুনে স্পাক নামে একটা ছেলে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং তারই সাথে সাথে সে তার সামনে একটা শর্ত রাখে যে তাকে
আইল্যান্ডে নিয়ে যেতে হবে। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে আল তাতে রাজি হয়ে যায়। যার পরে এখন আমরা মারিককে দেখতে পাই যে কিনা এখন মিয়ার সঙ্গে জেলে দেখা করতে এসেছিল। সে তার কাছে এসে বলতে থাকে যে আমি তোমার এই কষ্টটা শেষ করে দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে ওই মেনল্যান্ডে ফিরে গিয়ে ওই জাহাজ থেকে ওই সমস্ত ভ্যাকসিনটাকে আবার চুরি করে নিয়ে আসতে হবে। কিন্তু এই মিয়া তাকে স্পষ্ট রূপে মানা করে দেয়। অন্যদিকে আমরা মেনল্যান্ডে হেনরিকে দেখতে পাই যে কিনা এখন কুকুরের মতন আবার ঘোরাফেরা করছিল, কিন্তু একটা গ্যাংস্টারের দল তাকে ধরে নিয়ে নিজের সঙ্গে নিয়ে চলে যায় এবং তাকে উল্টো লটকে দেয়। কিন্তু এখানে হেনরিক তাদের সকলকে বলে যে আমি হলাম আলের লোক। যে কথাটা শুনে এখন এই লোকেরা ভয় পেয়ে যায় এবং তাকে সোজা নিয়ে চলে যায় আলের কাছে। কিন্তু ওখানে পৌঁছানোর সাথে সাথে আল তো তাকে চিনতেই পারে না, কেননা সে তো মিথ্যে কথা বলেছিল। যার পরে আল তাকে মারতে যায়, কিন্তু এখানে হেনরিক ভয়ের চোটে খুব জোরে চিৎকার করে ওঠে এবং বলে যে আমি হলাম বিয়েট্রাসের ছেলে। এই কথাটা শুনে সে আল সঙ্গে সঙ্গে থেমে যায়। যার পরে এখন এই হেনরিক এই আলকে ওয়েলমার মৃত্যুর কথাটাও বলে। কিন্তু এখানে আল আগে থেকেই সব বিষয়ে জানতো যে তাকে আইল্যান্ড থেকে বার করে দেওয়া হয়েছে এবং সেই ওয়েলমাকে খুন করেছে। এসব কথা জানার পরে এখন হেনরিকের তো ঘাম ছুটে যায়, কেননা সে বুঝতেই পেরেছিল যে এখন এই আল তাকে কুকুরের মতন হাল করবে। যার পরে এখন সে ভয়ের চোটে আইল্যান্ডে ঢোকার সমস্ত গোপন রাস্তাগুলো এই আলকে বলে দেয়। যার পরে এখন এই আল তার উপরে খুশি হয়ে যায় এবং তাকে মারার সিদ্ধান্ত ক্যান্সেল করে নেয়। অন্যদিকে আমরা আইল্যান্ডে কাইসো নামে একটা মহিলার ইন্টারভিউ দেখতে পাই, যেখানে সে হলো ওই ইঞ্জিনিয়ারেরই বউ, যে কিনা ওই ভ্যাকসিন সম্পর্কে অনেক জ্ঞান রাখতো। কিন্তু অন্যদিকে এই কাউন্সিলের মেম্বারগুলো জানতে পারে যে তার সাথেও আর একটা মহিলা এসেছে যে কিনা ওষুধ সম্পর্কে অনেক জ্ঞান রাখে, যার নাম ড্যানিয়েলা। এই সবকিছু শোনার পরে এখন কাউন্সিল মেম্বাররা ওই কাইসোর জায়গায় ড্যানিয়েলাকে সিলেক্ট করে নেয়, যে কিনা একটা সার্জেনও ছিল। যার পরে এখন এই আইল্যান্ডে তাকেও ডাকা হয় এবং এখানে দেখা যায় যে এখানে দুটো লোক লুকিয়ে লুকিয়ে তাদের জাহাজে করে তার এই আইল্যান্ডে প্রবেশ করে। অন্যদিকে এই ইঞ্জিনিয়ার তার বউকে সিলেক্ট না হতে দেখে খুবই কষ্ট পায় এবং খুব রেগে যায়, যার কারণে এখন সে ওই মেনল্যান্ডে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু বিয়েট্রেস তাকে এই কাজটা করতে মানা করে, কেননা এই পুরো আইল্যান্ডে সেই ছিল একমাত্র ইঞ্জিনিয়ার। অন্যদিকে ওই এটিএন একটা নতুন চাকরি পায়, যেখানে সে কাজ করতে করতে তার সামনে একটা মদের বোতল দেখতে পায়, যেটা কিনা সে সঙ্গে সঙ্গে তার বসকেও দিয়ে দেয় এবং তার বস পাগলের মতন সেই মদটা খেতে লাগে। এবং এরই সাথে সাথে ওই ইঞ্জিনিয়ার একটা রাগের মাথায় একটা হাতুড়ি নিয়ে ওই জায়গাটায় চলে আসে এবং সমস্ত পাইপলাইন গুলো ভেঙে দিতে লাগে। যা দেখে এখন এই বস তাকে রোকার জন্য ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু নেশার অবস্থায় উঠতে যাওয়ায় তার পাটা সেখানেই বেঁধে যায় এবং সে ওখানেই পা ভেঙে পড়ে যায়। যার পরে তাকে এখন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তাকে মারেক চিকিৎসা করতে লাগে। কিন্তু অপারেশনের মাঝখানেই এই মারেকের নজর চলে যায় ড্যানিয়েলার উপরে এবং সে দেখতে পায় যে ড্যানিয়েলা খুবই ভয় করছিল। যার পরে এখন সে অপারেশন শেষ করার পরে ড্যানিয়েলার সঙ্গে এই বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ড্যানিয়েলা তাকে সত্য কথা বলে দেয় যে সে কোনো সার্জেন না। কিন্তু ড্যানিয়েলা মারেককে বলে যে তোমার ছেলে লাইনাস ইনফেক্টেড হয়ে গেছে এবং আমি তার সাহায্যও করতে চাই, কিন্তু সাহায্য তখনই করব যখন তুমি আমার এই কথাটা গোপন রাখবে। কিন্তু এই কথাটা পিছন থেকে জিউরিডো লুকিয়ে লুকিয়ে শুনতে পাই। সে মারিককে এসে বলে যে আমি তোমার ছেলে লাইনাসের কথা সবার সঙ্গে বলে দেবো, কিন্তু ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েলা তাকে মেরে সেখানে বেহুশ করে দেয় এবং তারপরে তার লাশটা নদীতে ফেলে দেয়। এরপরে সেই ফিওনা, যে কিনা প্রেগনেন্ট ছিল ইলিগাল ভাবে, সে এখন পড়ে যাওয়ার কারণে তার মিসক্যারেজ হয়ে যায়। এখন যেটা দেখে মারিক তার কাছে আসে তাকে চিকিৎসা করার জন্য, যেখানে সেই ফিওনার মা তাকে বলে যে তুমি যেন এই কথাটা খবরদার কাউকে বলো না, তোমার পায়ে পড়ি। এখন মারিকের মনে দয়া থাকার কারণে সে তাতেও রাজি হয়ে যায়। অন্যদিকে ওই বিয়েট্রিস যখন ওই ল্যাবের মধ্যে যায় তখন দেয়ালের মধ্যে একটা দাঁত দেখতে পায়। যে দাঁতটা দেখে তারা চিনতে দেরি হয় না, সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে যেটা হলো জিউরিডের দাঁত। সেই জন্য সে সঙ্গে সঙ্গে মারিকের কাছে চলে যায় এবং সে তার কাছে গিয়ে এখন জিউরিডের কথা জিজ্ঞাসা করে এবং বলে যে সে এখন কোথাও উধাও হয়ে গেছে, তাকে আমি খুঁজে পাচ্ছি না এবং আমার সন্দেহ হচ্ছে তোমার উপরে যে তুমি তাকে উধাও করেছো। এখন মারিক খুব চালাকির সাথে তাকে জবাব দেয় যে আমি জানি তুমি আমাকে কখনোই ক্ষতি করতে পারবে না, কেননা তোমার আমাকে প্রয়োজন। যেটা শুনে এখন বিয়েট্রেস বাধ্য হয়ে তাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু এই মৃত্যুর দায় আমি ইঞ্জিনিয়ারের উপরে দিয়ে দেবো। যার পরে সে তেমনই করে এবং সেই ইঞ্জিনিয়ারকে ফাঁসিয়েও দেয়। এরপরে আমরা ইটিএনকে দেখতে পাই যে কিনা এখন সেই বসের জায়গাটা সেই নিয়ে নেয়। এখন তার বস যখন এই খবরটা পায় সে সঙ্গে সঙ্গে ইটিএনের বাড়িতে চলে আসে এবং তার উপরে ঝাঁকামাকা করতে থাকে আর বলে যে তুমি আমাকে সেদিন ইচ্ছা করেই মদ খাওয়াইছিলে, যাতে করে যেন আমার হোশ না থাকে এবং আমার এই অবস্থা হয়ে যাক এবং তুমি আমার জায়গায় চলে আসবে। কিন্তু এই ব্যাপারে ইটিএন তাকে কোনো রকম উত্তরই দেয় না। এরপরে সে এখন ইঞ্জিনিয়ারকে সাজা দেওয়ার জন্য তার পাটা বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, যা দেখে এখন এই মারেক খুবই ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছিল। যার পরে এখন এই মারেক সোজা চলে যায় নিজের ছেলে লাইনাসের কাছে, যেখানে গিয়ে সে তাকে সব কথা সত্য সত্য বলে দেওয়ার ফ্যাসলা করে এবং সে সত্যটা কি সেটা জানলে আপনার চোখের ঘুম উড়ে যাবে।
তারপর থেকে আমাদের 15 বছর আগেকার সিন দেখানো হয়, যেখানে এই মারেক একটা স্টোর রুমে গিয়ে এই বিয়েট্রেসের সঙ্গে দেখা করে। কিন্তু এই মারেক তার সঙ্গে বেশি কথাবার্তা বলে না এবং সোজা চলে আসে নিজের ল্যাবে এবং নিজের নার্সের সঙ্গে মিলে একটা ভ্যাকসিন তৈরি করার কাজ করছিল। অন্যদিকে এই বিয়েট্রেস কিছু লোকেদেরকে নিয়ে এই সুপারমার্কেটটা নিজের কবজায় করে নেয় এবং তার সাথে সাথে সমস্ত ফার্মেসিগুলোও নিজের কন্ট্রোলে করে নেয়। যার পরে একটা ক্যামেরাম্যান লোলা নামে একটা মেয়ে তার এই ভিডিও রেকর্ড করে এবং সবাইকে দেখাতে চায় যে এই বিয়েট্রেসই এর পরের মেয়র হওয়ার জন্য সঠিক দাবেদার। কিন্তু এই বিয়েট্রেস ভালোভাবে জানতো যে এই মারিক এই ফার্মেসিতে কাজ করে এবং সে কখনোই না কখনোই তার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। যার কারণে এই বিয়েট্রেস মারিককে নিজের সমস্ত শক্তি দিয়ে যা ইচ্ছা তাই করার ক্ষমতা দেয় এবং সে যাই করবে সে তার বিপক্ষে কোনোদিন দাঁড়িয়ে থাকবে না। যা শুনে মারিকও এখন তার এই অফারটা মেনে নেয়। কিন্তু এই শহরের যে মেয়র ছিল সে এই জিনিসটা পছন্দ করে না, যার কারণে সে বিয়েট্রেসকে গ্রেপ্তার করার জন্য তার সোলজারগুলোকে সেখানে পাঠিয়ে দেয়। কিন্তু বিয়েট্রেস একটা চালাক মহিলা হওয়ার কারণে তাকেই উল্টো ফাঁসিয়ে দেয়। এরপরে সিনটা শিফট হয় মারিকের বিবির উপরে, যে কিনা মেনল্যান্ডে থেকে ভ্যাকসিন তৈরি করার কাজ করত। কিন্তু ঠিক সেই মুহূর্তে দেখানো হয় যে সেখানে কিছু সোলজার এসে তাকে মেরে দেয় এবং অন্যদিকে বিয়েট্রেস এই আইল্যান্ডে একটা মানুষের সঙ্গে মিলে 513 জনকেই রাখার অনুমতি দেয়। কিন্তু এই লিডারটা সেটা মানে না, কেননা কাজটা করতে গেলে অর্ধেক মানুষকে তাদেরকে মেরে দিতে হবে। কিন্তু যখন বিয়েট্রেস তাকে একটু ধমকায় তখন সেই কাজটা করার জন্য রাজি হয়ে যায় এবং এখান থেকেই দেখানো হয় যে সমস্ত মানুষকে ভ্যাকসিন লাগানো হয়, যার কারণে সমস্ত মানুষ মারা যাচ্ছিল। এখন যা দেখে মারিকের খুবই কষ্ট হয় এবং সে ভ্যাকসিন তৈরি করতে চায়, যাতে করে যেন সে সমস্ত লোকেদেরকে বিয়েট্রেসের আসল রূপটা দেখাতে পারে। কিন্তু 15 বছর কেটে যাওয়ার পরেও সে আজ পর্যন্ত ভ্যাকসিন তৈরি করতে পারেনি এবং এখান থেকে আবার প্রেজেন্ট ডেতে দেখানো হয় যেখানে তার ছেলে লাইনাসের মৃত্যু হয়ে যায়, যার কারণে সে খুব হতাশ হয়ে যায় এবং এখন সে ফাইনালি একটা ভিডিও রেকর্ড করে দেয় যাতে করে সে বিয়েট্রেসকে ফাঁসাতে পারে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ড্যানিয়েলা এসে সেই রেকর্ডিংটাই বন্দুক মেরে উড়িয়ে দেয়, কেননা সে আলের গ্যাং মেম্বার ছিল এবং এরপরে সে আল এই আইল্যান্ডে ঢোকার পরিকল্পনা করতে থাকে এবং সে আসার পরে যা যা করবে সেটা চ্যাপ্টার 2তেই দেখানো হবে। সো বন্ধুরা, ফিল্মের এক্সপ্লেন কেমন লাগলো? যদি ভালো লাগে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।